পথে পার্থক্য আছে যে জশ্নে জুলুস করা ঠিক কি ঠিক না, সেই পথ নিয়ে যেমন বিতর্ক আছে, ঠিক তেমনি দুই মাদ্রাসা পরিচালনার পদ্ধতি এবং মাদ্রাসাগুলোর শিক্ষার্থীরা কে কেমন সুযোগ সুবিধা পাচ্ছেন এবং বাংলাদেশের মূলধারার রাজনীতিতে কে কতটা মনোযোগ পাচ্ছেন এবং প্রভাব রাখতে পারছেন তা নিয়েও কিন্তু দুই তরফের মধ্যে ঐতিহাসিকভাবে দ্বন্দ্ব আছে। শনিবার সারা রাত যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে হাটহাজারী থেকে বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়তে দেখেছেন যে হাজার হাজার মাদ্রাসা শিক্ষার্থী, কিশোর, তরুণ তারা দলে দলে মাদ্রাসার ভেতর থেকে বেরিয়ে আসছেন, সমবেত হচ্ছেন, বিক্ষোভ দেখাচ্ছেন, হাতে লাঠি নিয়ে কোথাও একটা দৌড়ে যাচ্ছেন, মানে একটা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে এবং রাতভর এ ধরনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। কিন্তু পরদিন সকালে, রোববার সকালে পত্রিকা খুলে কিংবা পত্রিকার অনলাইন ভার্সনগুলোতে গিয়ে যারা বাংলাদেশের সংবাদ মাধ্যমে কি থেকে সংঘর্ষ শুরু হলো, কি ঘটলো, কেন সংঘর্ষ এমন বড় রূপ নিল যে রাত 2টো পেরিয়ে পর্যন্ত এই সংঘর্ষ চলছিল হাটহাজারীতে, সেসব প্রশ্নের উত্তর পাচ্ছেন না। আসলে বাংলাদেশে এই যে ইসলামী রাজনীতি এবং মাদ্রাসার ছাত্রদের বা মাদ্রাসাগুলোকে ঘিরে যে বিভিন্ন মতবাদের যে দ্বন্দ্ব, রাজনীতি, এসব নিয়ে খবর প্রকাশে যে একটা প্রান্তিকতা আছে, মানে এই 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 জনগণকে বা জনগণের এই অংশটির বিষয়ে খবর প্রকাশে, খবর দিতে একটা অনাগ্রহ আছে বাংলাদেশের সংবাদ মাধ্যমে এবং এর ফলে মূলধারার মানুষকে একরকমের আসলে এই জনগোষ্ঠীর থেকে একেবারে বিচ্ছিন্ন করে রাখার একটা ঘটনা ঘটছে দশকের পর দশক ধরে। আমার কাছে শনিবার রাতে এত ভিডিও আসবার পর রোববার রাতে বাংলাদেশের গণমাধ্যমের, রোববার সকালে বাংলাদেশের গণমাধ্যমের একেবারে ভীষণ নীরবতা আমার কাছে আবারও সেই প্রমাণ হয়ে দেখা দিল। পত্রিকাগুলোতে এখন যে কয়েক লাইনের খবর এবং খবরগুলো পড়লে বুঝবেন যে একটি পত্রিকা থেকে আরেকটি পত্রিকাতে যতটুকু খবর এসেছে তাতে তেমন কোনো আলাদা কিছু নেই, মানে প্রায় মনে হয় যে কোথাও থেকে একটা বিবৃতি এসেছিল, সেই বিবৃতির ভিত্তিতেই প্রত্যেকে খবরটি লিখেছেন এবং সেখানে লেখা হাটহাজারী মাদ্রাসার শিক্ষার্থী ও জশ্নে জুলুসের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত রাতের এই ঘটনায় 120 জন অন্তত আহত হয়েছে। পুলিশ জানিয়েছে যে রাত 8টার দিকে, মানে শনিবারের রাত 8টার দিকে হাটহাজারী বাস স্ট্যান্ড এলাকা থেকে সংঘর্ষ শুরু হয়, মধ্যরাত পর্যন্ত থেমে থেমে চলে। অন্য অনেকগুলো পত্রিকাতেই দেখছিলাম যে এই পত্রিকাতেও একটু পরে লিখেছে যে প্রায় রাত 1:15টার বেশি সময় পর্যন্ত এই ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ, ইট পাটকেল নিক্ষেপ এসবের ঘটনা ঘটতে থাকে। এ সময় বেশ কয়েকটি যাত্রীবাহী বাসও ভাঙচুর করা হয়। তো পুলিশ বলেছে পত্রপত্রিকাগুলোকে যে মাদ্রাসাকে নিয়ে, মানে হাটহাজারীর যে দারুল উলুম মাদ্রাসা, তাকে নিয়ে ফেসবুকে একটা পোস্ট দেওয়ার জের ধরে সংঘর্ষের সূত্রপাত হয় আর পরে দুই পক্ষ থেকেই বিপুল সংখ্যক লোক সংঘর্ষে জড়ালে পরিস্থিতির অবনতি হয়। কিন্তু পুলিশ কিন্তু ফটিকছড়ি থেকে দারুল উলুম মাদ্রাসা নিয়ে আপত্তিকর ছবি পোস্টকারী ব্যক্তিকে এর আগেই, সংঘর্ষ শুরু হওয়ার আগেই সন্ধ্যাবেলাতেই গ্রেফতার করেছিল। কাজেই আরও বিশৃঙ্খলা এড়াতে এখন সেনাবাহিনী মোতায়েন হয়েছে রাত 11:30টার দিক থেকে, কিন্তু বুঝতেই পারছেন রাত 11:30টায় সেনাবাহিনী মোতায়েন হয়েছে কিন্তু 2টো সোয়া 2টো পর্যন্ত সংঘর্ষ চলেছে। সংঘর্ষ আসলে থেমেছে যখন হাটহাজারী মাদ্রাসার শিক্ষক মসজিদের মাইকে ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের মাদ্রাসার ভেতরে চলে আসতে বলেছেন, শান্ত হতে অনুরোধ করেছেন। পুলিশ, সেনাবাহিনী তাদের পক্ষে ওই জায়গায়, মানে বাংলাদেশের কোথাওই পারছেন না, আর হাটহাজারী মাদ্রাসার ওই জায়গায় তাদের পক্ষে শিক্ষার্থীদের, তরুণ কিশোরদেরকে শান্ত করা মানে প্রায় অসম্ভবই বলতে হবে। কাজেই এই অবস্থায় বুঝিয়ে সরিয়ে দেন মাদ্রাসার শিক্ষকেরাই এবং আজকে সেখানে কিন্তু 144 ধারা জারি আছে। পত্রিকাগুলো লিখছে যে জশ্নে জাগবে যে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষই তো মুসলমান সুন্নি, তো সুন্নি মুসলমানদের এই দেশে আবার কওমি ভার্সেস সুন্নি, এই দুই পক্ষ কি করে দাঁড়ালো, এই বিষয়টা জানা বোঝা খুব জরুরি। দেখুন, হাটহাজারীর যেই মাদ্রাসাটা নিয়ে কথা হচ্ছে সেই মাদ্রাসাটির একটা বিরাট পোশাকি নাম পত্রপত্রিকায় এখন আমরা দেখছি যে দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা। এটা হচ্ছে
হাটহাজারী মাদ্রাসা। মানে গত 2013 সাল থেকে যেই মাদ্রাসাটিকে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের মানে সমাজ কোন দিকে যাবে, বাংলাদেশে কি নীতি নির্ধারিত হবে, কিভাবে বাংলাদেশ রাষ্ট্রটি পরিচালিত হবে, কোন পথে হাঁটবে, এই সব বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে দেখেছি। মানে পাঠ্যপুস্তকে কি পাঠ নির্ধারিত হবে, এই সব বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে দেখেছি আমরা যে মাদ্রাসাটিকে, সেটি হচ্ছে এই মাদ্রাসাটি, হাটহাজারী মাদ্রাসা। হাটহাজারী মাদ্রাসাকে আমরা, আপনাদের সকলের মনে থাকবে, 2013 সালে হেফাজতের লং মার্চের মাধ্যমে শাহ আহমদ শফি হুজুর, মানে শফিভাবে পরিচিত, দেখেন এই মাদ্রাসাতে একেবারে প্রাথমিক থেকে মাস্টার্স পর্যন্ত, মানে দাওরায়ে হাদিস, যেই দাওরায়ে হাদিস ডিগ্রিকে হেফাজতের চাপে বা হেফাজতের সঙ্গে দর কষাকষির ভিত্তিতে শেখ হাসিনা কিন্তু দাওরায়ে হাদিস ডিগ্রিকে মাস্টার্সের সমমান দিয়েছিলেন। তখন আমরা এই ডিগ্রিটার নাম জেনেছিলাম। তো হাটহাজারী মাদ্রাসা হচ্ছে শফি হুজুরের সেই মাদ্রাসা, যেই মাদ্রাসায় প্রাথমিক থেকে একেবারে মাস্টার্স পর্যন্ত দাওরায়ে হাদিস, মানে সহস্রাধিক শিক্ষার্থী পড়াশোনা করেন। এই একটা মাদ্রাসার ভেতরে 8000 শিক্ষার্থী আছেন। শুধু সেটা নয়, আসলে বাংলাদেশের মাদ্রাসাগুলো কিন্তু একরকমের নিজস্ব বোর্ড ব্যবস্থার অধীনেও পরিচালিত হয়। মানে ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, এগুলো সেখানে কাজ করে না। কিংবা আলিয়া মাদ্রাসা বোর্ডও কিন্তু সকল মাদ্রাসাকে নিয়ন্ত্রণ করে না। আমরা সকলেই জানি কওমি মাদ্রাসাকে নিয়ন্ত্রণ করে না আলিয়া মাদ্রাসা বোর্ড। এই যে হাটহাজারী মাদ্রাসা, এই হাটহাজারী মাদ্রাসার ভেতর থেকে একটা বিরাট বোর্ড, নুরানি কোরআন বোর্ড, সেই বোর্ডটি পরিচালিত হয় তা এই হাটহাজারী মাদ্রাসার নেতৃত্বে। এই বোর্ডটি কওমি মাদ্রাসার সর্ববৃহৎ বোর্ড। এর অধীনে 26,000-এর বেশি মাদ্রাসা পরিচালিত হয় এবং 35 লাখের বেশি শিক্ষার্থী এই হাটহাজারী মাদ্রাসার অধীনে পরিচালিত বা এই বোর্ডের অধীনে পরিচালিত বিভিন্ন মাদ্রাসায় পড়ালেখা করে। কাজেই আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই কওমি মাদ্রাসা শিক্ষার বা এই হাটহাজারী মাদ্রাসার কতটা প্রভাব সারা বাংলাদেশ জুড়ে আছে। নানা জনে নানা পথে তো ইসলাম ধর্ম পালন করেন। এই পথ নিয়ে যে বিবাদ, সেই পথের বিবাদে এই মাযহাবের মানুষ, মানে হাটহাজারী মাদ্রাসার মাযহাবের মানুষের সংখ্যা, তার মানে কত কত আপনি ভাবুন যে এই মুহূর্তে এই মাযহাবের বোর্ডের অধীনে 35 লাখ শিক্ষার্থী সারা বাংলাদেশে শিক্ষা গ্রহণ করছে। আর এদের সঙ্গে কাদের, মানে কারা সেই সুন্নি, যে এই সুন্নিদের সঙ্গে কওমি মাদ্রাসা পন্থীদের হাটহাজারীতে এমন সংঘর্ষ ঘটে গেল। সংঘর্ষের সূত্রপাত আসলে জশ্নে জুলুসকে কেন্দ্র করে। জশ্নে জুলুস প্রতি বছর চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় হয়, কিন্তু চট্টগ্রামের 16 শহরের জশ্নে জুলুসটি হয় প্রতি বছর ঈদে মিলাদুন্নবীকে ঘিরে। এবং ঈদে মিলাদুন্নবীকে ঘিরে জশ্নে জুলুসের আকৃতি এত বড় যে এই আয়োজক কর্তৃপক্ষ আঞ্জুমান ট্রাস্ট, তারা কিন্তু রীতিমতো গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে আবেদন করেছেন যে এত বড় জশ্নে জুলুস পৃথিবীর আর কোথাও হয় কিনা। জশ্নে জুলুস শব্দটার অর্থ কি? জশন শব্দের অর্থ হচ্ছে খুশি, আনন্দ, আর জুলুস হচ্ছে জলসা, মানে শোভাযাত্রা, সমাবেশ। তাহলে একটা আনন্দ শোভাযাত্রার আয়োজন হয় প্রতি বছর। 1974-এ শুরু হয়েছে এবং 1950-এর দশক থেকে এই পীর গদিনসীন হয়েছেন কিন্তু চট্টগ্রামের 16 শহরে, যারা 74 থেকে এই জশ্নে জুলুসের আয়োজন করে আসছেন। তো কওমি মাদ্রাসাপন্থী বা হাটহাজারী মাদ্রাসাপন্থীরা জশ্নে জুলুস আয়োজনকে শরীয়তপন্থী বলে মনে করেন না। তারা মনে করেন এটা শরীয়ত বিরোধী যে নবীজির জন্মদিনে এরকম করে সমাবেশ করে আনন্দ আয়োজন করা, ব্যানার নিয়ে ঘোরা, তারপর হামনাত হয় সেখানে, কিংবা স্লোগান দেওয়া, এই যে একটা আনন্দ শোভাযাত্রা, এটাকে শরীয়তপন্থী মনে করেন না কওমি মাদ্রাসা পন্থীরা, মানে হাটহাজারী মাদ্রাসা পন্থীরা। গতকাল জশ্নে জুলুসে যোগ দিতে যাওয়ার সময়, মানে সেই সময়টায় জশ্নে জুলুস পন্থীদের এক যুবক
এই হাটহাজারী বড় মাদ্রাসার সামনে দাঁড়িয়ে ফেসবুকে একটা অশ্লীল অঙ্গভঙ্গি করে এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে জশ্নে জুলুস ঠেকানোর বাংলাদেশে কারো কোনো অধিকার নাই, এই জশ্নে জুলুস যেমন চলছে তেমন চলতেই থাকবে। এই ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পরেই হাটহাজারী মাদ্রাসার ভেতরে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। বুঝতেই পারছেন ৮,০০০ কিশোর তরুণ শিশু সেই মাদ্রাসাটার ভেতরে আছে, সেখানে চরম প্রতিক্রিয়ার সৃষ্টি হয়, বিক্ষোভ তৈরি হয়। এর মধ্যে কিন্তু ফটিকছড়ি থেকে পুলিশ গ্রেফতার করে ফেলে ওই যুবককে, সে যখন জশ্নে জুলুস থেকে ফিরছে তখনই। কিন্তু এই ফিরছে যখন জশ্নে জুলুস থেকে আবারও, কারণ কি ওই চট্টগ্রামের ১৬ শহরে সেই সমাবেশে যোগ দিতে কিন্তু কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি সকল জায়গা থেকে, সারা দেশ থেকেই মানুষ আসেন। চট্টগ্রামের এসব জায়গা থেকে তো দলে দলে বাস ভরে ভরে মানুষ সেই ১৬ শহরের জশ্নে জুলুসে যোগ দিতে যান। এবং এই তারা যখন ফিরছেন সেই সময়ে চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসার শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়ে বিক্ষোভ প্রদর্শনে জশ্নে জুলুসের সমর্থকদের ওপরে ক্ষোভে বিক্ষোভে তারা বেরিয়ে আসেন এবং দুপক্ষের মধ্যে যে লড়াই সংঘর্ষ শুরু হয় সেটা চলে রাত ২টা সোয়া ২টা পর্যন্ত। দেখেন এখানে একটা ওই যে মাদ্রাসা ভিত্তিক যে মাযহাবের পার্থক্য এবং মাদ্রাসা ভিত্তিক সুযোগ সুবিধা পাওয়ার পার্থক্যেরও কিন্তু একটা লড়াই আছে, এটাও একটা ঐতিহাসিক প্রেক্ষিত আছে। চট্টগ্রামের ১৬ শহরের সেই মাদ্রাসাটি হচ্ছে আলিয়া মাদ্রাসা এবং সেটি বাংলাদেশের সর্ববৃহৎ আলিয়া মাদ্রাসা। এবং এই মাদ্রাসার আন্টিতে আলিয়া মাদ্রাসা তো বললামই, এটি হচ্ছে সরকারের, তার মানে সরকার যে বোর্ড পরিচালনা করে আলিয়া মাদ্রাসাগুলোর, সেগুলোর অধীনে এই আলিয়া মাদ্রাসাটি কিন্তু পরিচালিত হয়। কিন্তু এই আলিয়া মাদ্রাসারও এই যে চট্টগ্রামের ১৬ শহরের যে জামিয়া আহমেদিয়া সুন্নিয়া মাদ্রাসা, এই সুন্নিয়া মাদ্রাসার যে ট্রাস্ট আঞ্জুমানে আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, আঞ্জুমান ট্রাস্ট, তাদের অধীনে আবার সারা দেশে শতাধিক মাদ্রাসা পরিচালিত হয়। তার মানে লোকবলের দিক দিয়ে এই মাদ্রাসাও কিন্তু ভীষণ একটা শক্তিশালী মাদ্রাসা। এবং এই মাদ্রাসাটিতেও একেবারে প্রাথমিক পর্যায় থেকে কামিল পর্যন্ত, তো কামিল তো মাস্টার্সের সমমান পাওয়া, ফাজিল হচ্ছে অনার্সের সমমান পাওয়া। আর ২০১০ সালে শেখ হাসিনার আমলে ফাজিল যারা পড়ছেন তাদেরকে রীতিমতো এই মাদ্রাসাটির ভিতরে অনার্স কোর্স চালুরও কিন্তু অনুমোদন দেওয়া হয়। মানে ফাজিলের পাশাপাশি ফাজিলকে অনার্সের সমমান তো দেওয়াই ছিল, ফাজিল কামিল এবং কামিল হচ্ছে মাস্টার্সের সমমান প্রাপ্ত। এবং এরা কি হয়, এই মাদ্রাসার শিক্ষার্থীরা যে কোনো সময় মূল ধারার মানে বাংলা মাধ্যমের শিক্ষায় ঢুকে পড়তে পারেন, যে কোনো ধারার শিক্ষায় যেতে পারেন, কারণ তাদের প্রত্যেকটি সার্টিফিকেটের আসলে সরকার কর্তৃক অনুমোদন আছে। কামিল ফাজিল মানে অনার্স হচ্ছে ফাজিল, কামিল হচ্ছে মাস্টার্স। ফাজিল কামিল পরীক্ষা দিয়ে কিন্তু মানুষ বিসিএস পরীক্ষায় যেতে পারেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেন এই মাদ্রাসাগুলো থেকে সরাসরি মানুষ। কাজেই এই শিক্ষার্থীদের আবার আরেকটা ধারায় শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। এবং এই সুন্নিয়া কামিল মাদ্রাসা আওয়ামী লীগ আমলে রীতিমতো কয়েক দফায় বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানেরও পুরস্কার পেয়েছে। এবং এই মাদ্রাসাটিতেও একেবারে প্রাথমিক থেকে মাস্টার্স পর্যায় পর্যন্ত শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করেন। কাজেই এদের মধ্যে একটা সম্মান মর্যাদার লড়াইও কিন্তু বলবৎ আছে। এবং এই টানাটানির প্রেক্ষিতেই কিন্তু দেখেন এই মানে আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা এত রকম সুযোগ সুবিধা পাচ্ছেন কারণ তারা সরকারি বোর্ডের অধীনে পরিচালিত হন, কিন্তু তাদের প্রায় সমান সমান শিক্ষার্থী বা আরও বেশি শিক্ষার্থী নিয়ে পরিচালিত হয়েও হাটহাজারী মাদ্রাসা যথেষ্ট প্রভাব বিস্তার করতে পারছিল না। এই অর্থে যে একদিকে যেমন তাদের কোনো রাজনৈতিক প্রভাব ছিল না বাংলাদেশের রাজনীতিতে, মানে হাটহাজারীতে তারা ৩৫ লাখ শিক্ষার্থীর একটা বোর্ড পরিচালনা করছেন, তাদের একটা শিক্ষাঙ্গনে ৮,০০০ শিক্ষার্থী পড়ছেন প্রতি বছর, কিন্তু যথেষ্ট প্রভাব বা যথেষ্ট মনোযোগ আকর্ষণ করতে পারছিলেন না। ২০১৩ সালে যে হেফাজতের লং মার্চ আয়োজনের মাধ্যমে শফি হুজুর ঢাকায় নিয়ে আসলেন, সেটাকে কিন্তু একটা মোড় ঘোরানো পদক্ষেপ হিসেবে দেখেন সেই কওমি মাদ্রাসাপন্থীরা। কারণ তখন সারা বাংলাদেশ বোঝেন যে এরা জনবলে জনশক্তিতে কতটা বলীয়ান এবং
কি পরিমাণ জনশক্তি জনবল তারা চাইলে ঢাকা শহরে এনে জড়ো করতে পারেন এবং ঢাকা শহর একরকম অচল করে দিতে পারেন। এবং তারপরেই কিন্তু শেখ হাসিনা গিয়ে তাদের দাওরায়ে হাদিস ডিগ্রিটাকে, মানে এই হাটহাজারী মাদ্রাসার সর্বোচ্চ ডিগ্রিটাকে মাস্টার্সের সমমান দিয়ে এলেন। এবং এদের এই দুই মাদ্রাসার মধ্যে এই দাবিটাও, মানে যে আসলে কওমি মাদ্রাসা থেকে পাশ করে হাটহাজারী মাদ্রাসা থেকে পড়ে যথেষ্ট চাকরি পাচ্ছেন কিনা, যথাযথভাবে তারা যে কোনো মূলধারার প্রতিষ্ঠানে ঢুকে পড়তে পারছেন কিনা, এই দাবিগুলো এই সব প্রসঙ্গেও কিন্তু এই দুই মাদ্রাসা এবং মাযহাবের, মানে আসলে পথে পার্থক্য আছে, যে জশ্নে জুলুস করা ঠিক কি ঠিক না, সেই পথ নিয়ে যেমন বিতর্ক আছে, ঠিক তেমনি দুই মাদ্রাসা পরিচালনার পদ্ধতি এবং মাদ্রাসাগুলোর শিক্ষার্থীরা কে কেমন সুযোগ সুবিধা পাচ্ছেন এবং বাংলাদেশের মূলধারার রাজনীতিতে কে কতটা মনোযোগ পাচ্ছেন এবং প্রভাব রাখতে পারছেন, তা নিয়েও কিন্তু দুই তরফের মধ্যে ঐতিহাসিকভাবে দ্বন্দ্ব আছে। এই সব কিছুর প্রেক্ষিতেই আসলে এই ধরনের দ্বন্দ্ব বড় ধরনের সংঘর্ষে যে কোনো সময় রূপ নিতে পারে। শনিবার রাতে যা ঘটেছে, এই যে দুই পক্ষ একটা সময়ে দেখা গেছে যে দুই দিকে অবস্থান নিয়েছেন, সংঘর্ষে জড়িয়েছেন এবং তারপর রীতিমতো মাদ্রাসার শিক্ষকের অনুরোধে, আহ্বানে, পরামর্শে, নির্দেশে শিক্ষার্থীরা ঢুকে গেছেন আবার মাদ্রাসায়। হাটহাজারীর অবস্থা যে এখনো থমথমে, তার একটা বিরাট কারণ যে হাটহাজারীর মানুষ জানেন যে ওই এলাকায় এই দুই তরফের মধ্যে যে কোনো তুচ্ছ ঘটনা বা তুচ্ছ বিবাদ, তুচ্ছ সংঘর্ষ কত বড় সংঘর্ষে রূপ নিতে পারে এবং শেষ পর্যন্ত সেই সংঘর্ষ একরকমের শৃঙ্খলায় ফিরিয়ে আনা বা দমন বা নিয়ন্ত্রণের একরকমের অধিকার বা ক্ষমতা, সক্ষমতা একমাত্র এই দুই পক্ষের যারা নেতৃত্বে আছেন, যেই শিক্ষকেরা, যেই গদিনসীনরা, তাদের পক্ষেই সেটা একমাত্র সম্ভব। তো শনিবার রাতে সেই সংঘর্ষ থেমেছে, কিন্তু হাটহাজারী পরিস্থিতি থমথমে আছে এবং সম্ভবত এই আশঙ্কাটা রয়েই গেছে যে এই যে মাযহাবের পার্থক্য, কিন্তু তাতে প্রাপ্তি এবং প্রভাবে বিভিন্ন যে বৈষম্য রয়ে গেছে, সেই বৈষম্যগুলো বারবারই সামনে চলে আসে। আর কে কোন পথে ধর্ম পালন করবেন তা নিয়ে বিভিন্ন তরফের বিবাদ বেশ উস্কে উঠছে এই সময়টাতে, সেটাও বোধহয় খুব খেয়াল করা দরকার। কারণ গোয়ালন্দের ঘটনা যদি আমরা বিবেচনা করি, যেখানে এক পীরের দরবারে ঢুকে হামলা ভাঙচুর থেকে শুরু করে রীতিমতো লাশ তুলে লাশ পোড়ানো হলো, সেই ঘটনার সাথে যদি হাটহাজারীর ঘটনাকে মেলাই, তাহলে বুঝতে অসুবিধা হয় না যে কে কোন পথে ধর্ম পালন করবেন তা নিয়ে বিবাদ কত বড় ঘটনায় খুব সহজেই রূপ পেতে পারে।